ওকে, আজকের ক্লাসের টপিকটা দেখি আজকে কি করব। আজকে মূলত ক্লাস, অবজেক্ট এবং কনস্ট্রাক্টর এসব নিয়ে একটু আলোচনা করব এবং কিছু এক্সাম্পলও দেখব। যেমন আমরা দেখছি যে বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করি বিভিন্ন ডাটা টাইপ দিয়ে, প্রিমিটিভ, নন প্রিমিটিভ। অনেক সময় কিন্তু ইউজার ডিফাইন টাইপও ক্রিয়েট করতে হয়। যেমন ধরেন আপনাকে যদি কেউ বলে যে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বানিয়ে দিতে বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানিয়ে দিতে, আপনার হয়তো একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে হবে, যেখানে অনেক স্টুডেন্টের ইনফরমেশন ইনপুট নিয়ে তারপরে সেটাকে হয়তো ডাটাবেসে পাঠানো হবে। ওকে, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এনআইডি নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিপার্টমেন্টের নাম, এটসেট্রা এটসেট্রা। তো স্টুডেন্ট কিন্তু অনেকজন। আমার একটা ফর্মে রেজিস্ট্রেশন হয়ে গেলে যখন আমি ইনপুট দিয়ে বলবো রেজিস্টার, সেই ইনফরমেশনগুলো আমাকে নিতে হবে ফর্ম থেকে। নিয়ে কোথায় পাঠাতে হবে? ডাটাবেসে হয়তো পাঠাতে হবে। তো এই যে ইনফরমেশন নিব, ধরেন একটা স্টুডেন্টের 3-4টা ইনফরমেশন আমি নিব, নাম, এনআইডি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আপাতত মনে করেন 4টাই নিলাম। নেওয়ার পর এগুলো যে ডাটাবেসে পাঠাবো বা নিব, যে ইউজারের কাছ থেকে যে ইনপুট নিয়ে নিয়ে কোথাও রাখতে হবে না? তো নামের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, এনআইডির জন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ফোনের জন্য একটা, ইমেলের জন্য একটা। তো একটা স্টুডেন্টের জন্য 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এরকম যদি 50টা স্টুডেন্ট হয়, আমরা কি এরকম একজনের জন্য 4টা, তারপর 200টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব? করব না। তো আমরা একটা প্রোটোটাইপ বানাই, আমরা একটা নিজস্ব টাইপ বানাই, যে টাইপের মধ্যে আমার এই ইনফরমেশন গুলো এনক্যাপসুলেট হয়ে থাকবে। ওকে, সো এটাকে ইউজার ডিফাইন টাইপ বলা হয়। যেমন স্টুডেন্টের কথা বললাম, সো আমি একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস স্টুডেন্ট। ওকে, আমি একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাস যে এখানে বানাতে হবে তা না, আমরা চাইলে এই যে সোর্স ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে নিউ প্যাকেজ এভাবে নিতে পারি। প্যাকেজের নাম দিচ্ছি সে মডেলস, মডেল ক্লাস। এই প্যাকেজের ভিতরে নিউ জাভা ক্লাস, তারপরে বলি যে স্টুডেন্ট। তার মানে কি আমার স্টুডেন্ট ক্লাসটা অন্য একটা ফাইলের মধ্যে না, অন্য একটা ফোল্ডারের মধ্যে। এগুলোকে আমরা প্যাকেজ বলে থাকি। এবং মেইন ক্লাসটা বাইরে। সো মেইন ক্লাস বাইরে, বা এই মডেল আমার স্টুডেন্ট ক্লাসটা আলাদা ফোল্ডারের ভিতরে আলাদা ফাইল হিসেবে থাকলো। মেইন ক্লাস থেকে বা মেইন ক্লাসের মেইন মেথড থেকে কিন্তু আমি স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবো পারবো না? এই যে স্টুডেন্ট, সাথে সাথে দেখেন ইম্পোর্ট করতেছে কাকে? মডেলস ডট স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসটা যেই ফোল্ডারের মধ্যে আছে সেটাকে ইম্পোর্ট করতেছে। সো ইম্পোর্ট করে করে কাজ করি। হ্যাঁ, যতগুলো ফোল্ডার, মডেলের ভিতরে যদি আরো ফোল্ডার, তার ভিতরে আরো ফোল্ডার, এরকম ডট বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, আলাদা রাখলাম। তো আমার এই স্টুডেন্ট ক্লাসটা ক্রিয়েট করার উদ্দেশ্য কি? আলাদা একটা টাইপ ক্রিয়েট করা, মোস্ট ইম্পর্টেন্টলি কিছু ডাটা স্টোর করে রাখা। ইনফরমেশন গুলো নিব, নিয়ে এই ক্লাসের মধ্যে প্রপার্টি, এই ক্লাসের যে প্রপার্টি ভেরিয়েবল গুলো থাকবে এর ভিতরে স্টোর করে রাখবো। সো একটা স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট হবে। এই ক্লাস থেকে কিন্তু অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করা যাবে, সবাই হবে স্টুডেন্টের অবজেক্ট। অর্থাৎ ক্লাস একটাই কিন্তু অবজেক্ট ডিফারেন্ট, মেমোরি লোকেশন ডিফারেন্ট। এক একটা স্টুডেন্টের নাম এক এক রকম, এনআইডি এক এক রকম, ফোন নাম্বার এক এক রকম। সো আমি কিছু প্রপার্টি ডিক্লেয়ার করি। সে স্টুডেন্ট ক্লাসে বা একটা স্টুডেন্টের আমি কি কি ইনফরমেশন নিব? নাম নিতে পারি, হ্যাঁ, স্ট্রিং নেম, তারপরে হচ্ছে ইন্ট বা লং এনআইডি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। যারা, আবার বলছে, যারা একটু উইক তারা কিন্তু আমার সাথে সাথে টাইপ করবে। যাদের মনে হয় কনফিডেন্স কম, একটু কম পারি, তারা টাইপ করবে কিন্তু আমার সাথে। আসবো আমি? আচ্ছা, ধরেন আপনারা একটু ইয়ে করেন যে স্ট্রিং ফোন, ধরেন 3টা প্রপার্টি নিব। ওকে, আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসের মধ্যে 3টা প্রপার্টিজ বা ভেরিয়েবলস। ভেরিয়েবল যখন আমরা ক্লাসের ভিতরে সরাসরি ডিক্লেয়ার করি তখন সেগুলো তাদেরকে প্রপার্টি বলি। একই জিনিস কিন্তু নামটা একটু ডিফারেন্ট অবস্থা। কোনটা? আপনি যা আগে এনআইডি দিতে পারেন,
আপনি তারপরে ফোন তারপর লাস্টের নাম দিতে পারেন, এখানে অর্ডার ডাজন্ট ম্যাটার। নেমের পর ও অবশ্যই থাকবে, মনে করেন নেমের পর মনে করেন অ্যাড্রেস দিলাম, হবে। একই টাইপের দুটো ভেরিয়েবল পাশাপাশি ডিক্লেয়ার করা যায় এরকম না। সিরিয়াল, এখানে সিরিয়াল ডাজন্ট ম্যাটার, অর্থাৎ আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্ট্রিং টাইপের, এটা হচ্ছে আসল জিনিস। বাট এইভাবে না করাটা বেটার, এভাবে না করা বেটার। তো আমার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের ইনফরমেশন আমি নিব, কিন্তু সব স্টুডেন্টেরই 3টা করে ইনফরমেশন নিব। ওকে, প্রত্যেকের নাম আলাদা, এনআইডি আলাদা, ফোন আলাদা। তো এই যে একটা টাইপ ডিক্লেয়ার করলাম, হ্যাঁ এই যে একটা টাইপ ডিক্লেয়ার করলাম, একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, যে ক্লাসের আর অন্য কোনো উদ্দেশ্য নাই। দেখেন এই ক্লাসের মধ্যে আপাতত কোনো মেথড নাই। অনেক তো ক্লাস আছে আমাদের লাইব্রেরির মধ্যে, সব কি আর এই টাইপের ক্লাস? অনেক ক্লাস আছে, তার ভিতরে বেশ কিছু মেথড আছে স্পেশাল টাইপের, যেমন স্ক্যানার ক্লাস, ওই যে স্ক্যানার ইনপুট নেওয়ার জন্য। ওর মধ্যে কি আর নামধাম পাবেন? পাবেন না। স্ক্যানার ক্লাসের মধ্যে ইনপুট কিভাবে নিতে হবে না নিতে হবে ওইসব মেথড টেথড প্রপার্টিজ ডিক্লেয়ার করা আছে। তো প্রতিটা ক্লাসেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, এবং ডিজাইন প্রিন্সিপালের যে প্রথম প্রিন্সিপাল, সলিড প্রিন্সিপাল, আপনার যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি। যখনই আমরা কোনো ক্লাস ক্রিয়েট করব, মেথড ক্রিয়েট করব, এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের ক্লাসটা যেন একটা কাজই করে, অর্থাৎ একে মাল্টিপল মানে কোনো ওভারলোড বা কোনো এক্সট্রা দায়িত্ব দিব না। যে ক্লাসের কাজ ইনপুট নিয়ে কাজ করা, যেমন স্ক্যানার ক্লাস, ওই ক্লাসের ভিতরে দেখবেন যত কোড, যত প্রপার্টিজ, যত মেথড ডিক্লেয়ার করা সব ওই ইনপুট রিলেটেড। আউটপুটের জন্য হচ্ছে আউট নামের ক্লাস, যে প্রিন্ট স্ট্রিং। সো প্রত্যেক ক্লাসেরই আলাদা কিছু রেসপন্সিবিলিটিস আছে, যেটাকে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি বলে থাকি। ব্যাপারটা যেন এমন না হয় যে একটা ক্লাস বানালাম, ওই ক্লাসের ভিতরে একটা মেথড আছে ইনপুট নেওয়ার জন্য, আরেকটা মেথড আছে আউটপুট নেওয়ার জন্য। কাজ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা করা উচিত না। সবসময় চেষ্টা করবো আমরা যে কোডগুলো লিখতেছি এমন ভাবে লিখবো পরবর্তীতে এটা যেন অন্য কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন না হয়। যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন স্ক্যানার ক্লাসটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে ইনপুট রিলেটেড প্রয়োজনেই চেঞ্জ করব। আউটপুটের জন্য যেন ওই ক্লাসে হাত দেওয়া না লাগে। একটা মেথড বানায় রেখেছি দুইটার সঙ্গে যোগ করার জন্য, ওই মেথড দিয়ে দুইটার সঙ্গে যোগই করব, বিয়োগ করব না। এটাকে বলা হয় সিঙ্গেল রেসপন্সিবিলিটি। ওকে, একটা ক্লাস বা মেথড যেটাই বানান না করো, তার জন্য একটাই রেসপন্সিবিলিটি থাকে, তাকে দিয়ে একটা কাজই করাবেন। এই ক্লাসের একটাই পারপাস, স্টুডেন্টের কিছু ইনফরমেশন বা ডাটা স্টোর করে রাখা। তা স্টোর, এটা তো ডাটাবেস না, এটা হচ্ছে জাস্ট টেম্পোরারি মেমোরিতে স্টোর করে রাখবে। তারপরে আমরা এই ক্লাসের অবজেক্ট ডাটাবেসে পাঠিয়ে দিব। একটা ক্লাস, এই ধরনের ক্লাসগুলোকে বলা হয়, এই ধরনের ক্লাসগুলো, যে ক্লাসগুলোর পারপাসই হচ্ছে ডাটা স্টোর করে রাখা, ধরে রাখা, এই ধরনের ক্লাসগুলোকে বলা হয় মডেল ক্লাস। অনেক জায়গায় মডেল ক্লাস বলে। এই জন্য দেখেন আমি সাব ফোল্ডারটা যেটা ক্রিয়েট করছি মডেলস নামে, অর্থাৎ এর ভিতরে স্টুডেন্ট, এমপ্লয়ি, হাবি যাবে, আপনার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, অমুক স্টুডেন্ট, অর্থাৎ মডেল ক্লাস বা এই রিলেটেড ক্লাসগুলো সব এই প্যাকেজের মধ্যে রাখবে। আবার মনে করেন যে ডাটাবেস রিলেটেড ক্লাসগুলো সব আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব সোর্সের আন্ডারে, ডিবি, ওই ফোল্ডারের মধ্যে। সো এরকম ফাইলগুলো কিন্তু আমাদেরকে সেপারেট করে রাখতে হবে, কারণ আপনারা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন দেখবেন ক্লাসই থাকবে 200-300টা ক্লাস, লম্বা লিস্ট, খুঁজে বের করতেও কষ্ট হবে। তখন আমরা এরকম সাব প্যাকেজে ভাগ করে করে রাখি, যেন খুঁজে পেতে সমস্যা না হয়। সবচেয়ে বড় কথা, একটা প্রজেক্টে অনেক ডেভেলপার কাজ করে। আপনি হয়তো এই প্রজেক্টে কাজ করতে করতে আপনি চাকরি চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছেন, আপনার জায়গায় আরেকজন আসবে, সে এসে আবার প্রথম থেকে শুরু করবে না। আপনি যে প্রজেক্টটা তার জন্য রেখে গেছেন সেখান থেকে সে শুরু করবে। আর আপনি যদি উল্টা পাল্টা করে রাখেন, সব গালি দিবে, সমানে গালি দিবে, মনে করেন যে কে আসছিল এটা। এই জন্য একটু অন্যদের একটু মানে সুবিধার কথা চিন্তা করে কোডগুলোকে সাজাতে হয়। এই জন্য বিভিন্ন প্যাটার্ন আছে, প্রিন্সিপাল আছে, আস্তে আস্তে ওগুলো নিয়ে আলোচনা করবো, সবগুলো পসিবল না আলোচনা করা। আচ্ছা, তো এই ধরনের ক্লাসগুলোকে মডেল ক্লাস বলা হয়। আর একটা নাম আছে পোজো। পোজো মানে কি? পোজো মানে হচ্ছে প্লেন ওল্ড জাভা অবজেক্ট। এই ধরনের ক্লাসগুলোকে পোজো ক্লাসও বলা হয়, মডেল ক্লাস অথবা পোজো ক্লাস
অথবা ডাটা ক্লাস। কটলিনে যে দেখবেন এই ক্লাসগুলোকে ডাটা ক্লাস বলে, যে কিছু ডাটা স্টোর করে রাখে। আর এই ধরনের ক্লাসে এরকম প্রপার্টি থাকতে পারে, মেথডও থাকতে পারে। যেমন আমি একটা মেথড রাখতে পারি, মেথডটা মনে করেন পাবলিক, রিটার্ন করবে একটা স্ট্রিং, মেথডের নাম দিলাম গেট ইনফো, অর্থাৎ কোন একটা স্টুডেন্টের ইনফরমেশন গুলো প্রিন্ট আউট করার জন্য। ইনফরমেশন কি, নাম, এনআইডি, ফোন একসাথে কনক্যাট করে রিটার্ন করে দিব। ওকে, একসাথে কনক্যাট করে রিটার্ন করে দিব, এরকম করতে পারি। সো রিটার্ন, একটা স্ট্রিং রিটার্ন করব, রিটার্ন করব এরকম নেম, সেটা হবে যে নেম ভেরিয়েবল, তারপরে আবারও প্লাস, তারপরে একটা কমা দিব, তারপরে দিব হচ্ছে এনআইডি কোলন, তারপরে এর সাথে এনআইডি ভেরিয়েবল এর মানটা কনক্যাট করব, তারপরে আবারও কমা, স্পেস, তারপরে দিব ফোন কোলন, তারপরে এর সাথে কনক্যাট করব ফোন নাম্বার। সো এইরকম পোজো ক্লাস বা মডেল ক্লাসে এই ডাটাগুলোকে নিয়ে বা এই ডাটাগুলোকে ম্যানিপুলেট করে বেশ কিছু মেথডও থাকতে পারে। কনস্ট্রাক্টরও থাকতে পারে। কনস্ট্রাক্টর নিয়ে একটু পরে আলোচনা করতেছি। যদিও পরে দেখবো যে ইনফরমেশন প্রিন্ট করার জন্য আমাকে আলাদাভাবে এরকম গেট ইনফো মেথড না বানালেও চলে, টু স্ট্রিং মেথড ওভাররাইড করে কাজ করা যায়। ওটা পরে দেখবো, আপাতত ম্যানুয়ালি করি সবকিছু। আদারওয়াইজ এই ধরনের কাজ ছাড়া, এই ধরনের পোজো ক্লাসে অন্য কোনো তেমন কিছু থাকে না। ইনফরমেশন বা মেথড ক্যালকুলেশন করা বা ডাটাবেজে পাঠানোর জন্য একটা কোয়েরি মেথড, সেগুলো এই ক্লাসের ভিতর থাকবে না। এখন আমি একটা ক্লাস বানালাম, এটা একটা ব্লু প্রিন্টের মতন, এটা একটা নকশার মতন, ডিজাইনের মতন। যেমন দেখবেন যে যে আপনার যে বিভিন্ন আবাসন প্রকল্পগুলো আছে, একই জায়গায় অনেকগুলো বিল্ডিং, সব একই রকম দেখতে, তাই না? তো বিল্ডিং গুলো কিভাবে করে, আগে তো একটা ডিজাইন, একটা মাস্টার প্ল্যান বানাতে হবে। তো প্ল্যান কি প্রত্যেকটা বিল্ডিং এর জন্য আলাদা আলাদা প্ল্যান থাকে না, প্ল্যান একটাই বানায়, একটাই ডিজাইন, ওই ডিজাইন অনুযায়ী হাজারটা বিল্ডিং উঠতেছে। সো ডিজাইনটাই হচ্ছে মনে করেন এখানে ক্লাস, আর প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে অবজেক্ট। তো আমি এই ক্লাস ব্যবহার করে যে স্টুডেন্টের অবজেক্টগুলো ক্রিয়েট করব, তাদের জন্য এই ক্লাসটা হচ্ছে একটা ব্লু প্রিন্টের মতো। এ কারণে ডেফিনেশনে দেখবেন ক্লাসের ডেফিনেশন কি, সেটা হচ্ছে অবজেক্টের ব্লু প্রিন্ট। আর একটা ক্লাস থেকে কতগুলো অবজেক্ট ক্রিয়েট করা যায়? ইচ্ছা মতো। অবজেক্ট মানে কি, মেমোরি স্পেস, আলাদা আলাদা মেমোরি স্পেস। এখন আপনার যত মেমোরি সাপোর্ট করে সেই অনুযায়ী ইচ্ছা মতো বললে যে আমি এখন 10 ট্রিলিয়ন অবজেক্ট ক্রিয়েট করব, আমার তো ক্যাপাসিটি থাকতে হবে। মেমোরি ম্যানেজমেন্টে কিন্তু অনেক বড় একটা ইস্যু। তো একটা ক্লাস থেকে অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করা যায়। আবার কখনো কখনো এমনও ব্যবস্থা করতে পারি যে একটা ক্লাস থেকে শুধুমাত্র একটা অবজেক্ট ক্রিয়েট করা যাবে। এমনও কিছু কিছু সিচুয়েশন থাকে যখন একটা ক্লাসের কোনো অবজেক্টই ক্রিয়েট করা যাবে না। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্টই ক্রিয়েট করা যায় না। যদি অবজেক্টই ক্রিয়েট করা না যায়, তাহলে ওই ক্লাসের ভিতরে এগুলো অ্যাক্সেস করবো কিভাবে? এটারও অ্যান্সার পরে আসবে। আচ্ছা, এখন আমি একটা টাইপ ডিক্লেয়ার করে রাখলাম, এটাকে এখন আমি ব্যবহার করতে পারি। যেমন মেইন ক্লাসে যদি যাই, মেইন মেথডের ভিতরে আমি স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করি। যেমন সে স্টুডেন্ট s1 ইকুয়াল নিউ স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। নিউ কিওয়ার্ড মানেই হচ্ছে কম্পিউটারে একটা নতুন মেমোরি স্পেস ক্রিয়েট হয়ে গেল। এটা যদি আমার টোটাল কম্পিউটার মেমোরি হয়, যখনই বলতেছি নিউ স্টুডেন্ট, তারপরে এরকম ব্র্যাকেট দিচ্ছি। সাধারণত এরকম ব্র্যাকেট আমরা মেথডের পরে দেখি না, প্যারামিটারের লিস্ট। এটা মেথডটা, এটাকে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর বলা হয়। কনস্ট্রাক্টর নিয়ে একটু পরে আলোচনা করতেছি। কনস্ট্রাক্টর, এবং এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। তো যখন আমি বলি নিউ স্টুডেন্ট, আমার মেমোরিতে একটা ছোট্ট জায়গা তৈরি হয়ে যায়, একটা মেমোরি স্পেস। এখন এই স্টুডেন্ট মনে করেন যে স্টুডেন্ট s1 ইকুয়ালস a, s1 টা আসলে কি, একটা পয়েন্টার।
S1 পয়েন্ট করতেছে কাকে? এই মেমরি অ্যাড্রেসকে। এজন্য S1 কে অনেক সময় রেফারেন্স আমরা বলি, অবজেক্ট সরাসরি বলি না, আমরা বলি রেফারেন্স। কারণ এই যে মেমরি অ্যাড্রেসটা ক্রিয়েট হলো না, এই মেমরি কিন্তু একটা অ্যাড্রেস আছে, একটা হেক্সাডেসিমাল নাম্বার। একটা প্রত্যেকটা মেমরি অ্যাড্রেসেরই হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি যদি এই S1 কে যদি প্রিন্ট করি সরাসরি, কি আউটপুট পাবো? আমি যদি লিখি S out S1, আউটপুট কি আসবে? আউটপুট হিসেবে আসবে, দেখেন প্রথমে মডেলস, অর্থাৎ কোন প্যাকেজের মধ্যে, কোন ক্লাসের? স্টুডেন্ট ক্লাসের। অর্থাৎ এটা কোন ক্লাসের রেফারেন্স? স্টুডেন্ট ক্লাসের। এরপরে দেখেন @7f312458a, অর্থাৎ কোন একটা ক্লাসের রেফারেন্সকে আপনি যদি সরাসরি প্রিন্ট করেন, এই মেমরি অ্যাড্রেসটা সে প্রিন্ট করে দেয়, লোকেশনটা প্রিন্ট করে দেয়। S1 ওই লোকেশনটাকেই ধারণ করে, S1 অ্যাকচুয়ালি এই লোকেশনটাকেই ধারণ করে। সো S1 সরাসরি অবজেক্ট না। আপনি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেন, ধরেন S2 ইকুয়ালস, আবার যদি বলেন নিউ স্টুডেন্ট, আর আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলেন, তাহলে কি হবে? আরেকটা ঘর তৈরি হবে। এটাকে পয়েন্ট করবে কে? S2। তখন এটাকে পয়েন্ট করবে S2। আর এই যে মেমরি স্পেস গুলো ক্রিয়েট হচ্ছে, এর ভিতরে কি ইনফরমেশন ঢুকবে? তো কি কি ইনফরমেশন? নেম, এনআইডি, ফোন। এখানেও নেম, এনআইডি, ফোন। কিন্তু এখানে নেম ডিফারেন্ট নেম, এটাও ডিফারেন্ট নেম। আচ্ছা, নেম যদি সমানও রাখেন, দুইটা স্টুডেন্টেরই একই নেম, একই এনআইডি, একই ফোনও যদি রাখেন, মেমরি স্পেস তো আলাদা, মেমরি অ্যাড্রেস তো আলাদা, তাই না? সাধারণত ডিফারেন্টই হবে। তো S1 পয়েন্ট করে এই মেমরি অ্যাড্রেসকে, অর্থাৎ এই মেমরি অ্যাড্রেসে কোন একটা স্টুডেন্টের নাম, এনআইডি, ফোন নাম্বার রাখতে হলে একেই ব্যবহার করতে হবে। যদি এখান থেকে ইনফরমেশন তুলে নিতে চান, একেই ব্যবহার করতে হবে। একে ব্যবহার করলে এখান থেকে ইনফরমেশন রাখবেন, এখান থেকে ইনফরমেশন তুলবেন। ওকে, সো আমি জাস্ট একটা মেমরি অ্যাড্রেস ক্রিয়েট করছি, কিন্তু কোনো ভ্যালু রাখিনি। আমি ভ্যালু রাখতে পারি S1.name। এই নেম কই? নেম পাওয়া যায় না কেন? নেম পাওয়া যায় না কেন? S1.name পাই না, এনআইডি পাই না, কারণ পাবলিক ডিক্লেয়ার করতে হবে। পাবলিক, সব পাবলিক করে দেন, পরে প্রাইভেট করে দিব। কেন পাবলিক? থাকলো না তো, থাকলো না তো, কিছু না দিলে তো ডিফল্ট পাবলিকে থাকার কথা, তাই না? থাকলো না, এখন কি আর করা? তো সবগুলোর আগে পাবলিক দিয়ে দিলাম। প্রাইভেটও দেওয়া যায়, প্রোটেক্টেডও দেওয়া যায়, আপাতত পাবলিক দিচ্ছি। এবার পাওয়া যাবে, এবার আশা করি পাওয়া যাবে। সো S1 ডট, এই যে নেম, ধরেন কোন একটা নাম দিলাম, দেন যা ইচ্ছা নাম থাম নিজেদের নামে দিয়ে দেন। S1.NID, ধরেন একটা লং ভ্যালু একটা কিছু দিয়ে দিলাম। তারপরে S1.phone, এটাও মনে করেন একটা স্ট্রিং 01711000000। তো আমি নিউ দিয়ে একটা, এই একটা যে কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখার জন্য একটা মেমরি স্পেস ক্রিয়েট করলাম আগে, তারপরে ওই হ্যান্ডলার দিয়ে এটার মাধ্যমে এই মেমরি স্পেসে আমি তিনটা ইনফরমেশন রাখলাম, নেম, এনআইডি, ফোন। এবার যদি আপনি প্রিন্ট করেন, সরি, ওই যে S1 ডট একটা মেথড বানাইছি না, গেট ইনফো, ক্লিক করলে কি হবে? এই ইনফরমেশন গুলো প্রিন্ট করে দিবে, খুবই ইজি। ঠিক গেট ইনফো মেথডটা যা যা রিটার্ন করতেছিল, ঠিক ওইভাবে রিটার্ন করে দিছে। হ্যাঁ, কোনটা বুঝি না? কোথায় এগুলা? ওই নিচে নিচে কি কর? আরে খোদা, এখানে নিউ লাইন দিয়ে দিবেন। এখানে সবগুলোর আগে একটা করে যে নিউ লাইন ইয়া দিয়ে দিবেন, তাহলে নতুন লাইনে চলে যাবে। ও, তাহলে ইয়ে করবেন, আলাদা আলাদা ভাবে প্রিন্ট করবেন, তাহলে তো হবে S1.name, S1.NID, তাহলেও আলাদা আলাদা হবে।
যেভাবে চাচ্ছেন এখানে আপনার নিউ লাইন যে স্পেস ক্যারেক্টারটা দিতে হবে। তাহলে ধরেন আমি আরেকটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করি, এই লাইনটাকে কপি করে এর নিচে পেস্ট করে দেই, নাম দেই S2, এটা আরেকজনের জন্য। তো S1 এর ইনফরমেশন দিলাম, এগুলোও কপি করি, কপি করে নিচে দেই পেস্ট করে, এবার সব দেই S2 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 S2, নাম একটু চেঞ্জ করে দেই, সে এনআইডিটাও একটু চেঞ্জ করে দিই, আর এখানে নাম্বারও একটু চেঞ্জ করে দিই। একই স্টুডেন্ট ক্লাসের দুইটা রেফারেন্স ক্রিয়েট, দুইটা মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট করলাম, দুইটা রেফারেন্স, এবং দুইটা রেফারেন্স ব্যবহার করে আমি আলাদা আলাদাভাবে ইনফরমেশন দিলাম। এখন যদি এই লাইনটা ডুপ্লিকেট করি এবং দেই s2.getInfo, তাহলে আউটপুট কি আসবে? আউটপুট কি আসবে? S1 এর জন্য এটা, S2 এর গেল, S2 এর জন্য এটা, ওকে, আলাদা মেমোরি লোকেশন। এভাবে আমরা অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করতে পারি, রেফারেন্স ক্রিয়েট করতে পারি, এবং রেফারেন্স ধরে ধরে ভ্যালু রাখলে সেই নির্দিষ্ট জায়গায়, তার মানে এই স্টুডেন্টের সাথে কখনো অন্য একটা স্টুডেন্টের এনআইডি বা ফোন নাম্বার মানে ক্রস ম্যাচ হওয়ার বা মিক্স হওয়ার চান্স নেই। ডাটাগুলো এনক্যাপসুলেট থাকবে, একটা স্টুডেন্টের ইনফরমেশন একটা রেফারেন্সের মধ্যেই থাকতেছে, একটা অবজেক্টের মধ্যেই থাকতেছে। ঠিক আছে, যখন আমরা এরকম পোজো ক্লাস ক্রিয়েট করি তখন অটোমেটিক্যালি আমার ডাটাগুলো এনক্যাপসুলেট হয়ে যায়। বোঝা গেছে তো না এতটুকু? আচ্ছা, এবার একটু এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট বলতে রেফারেন্স নিয়ে একটু কাজ করি। আমি যদি এই এক্সপ্রেশনটা লিখি এখন, সে S1 ইকুয়াল S2, কি করলাম? S1 ইকুয়ালস S2, S1 এর ভিতরে S2 কে রেখে দিচ্ছি, S1 এর ভিতরে S2 কে রেখে দিচ্ছি, আউটপুট কি আসবে? S1 এর ভিতরে S2 কে রেখে দিচ্ছি, তো আলটিমেটলি S1 এর পরে গেট ইনফো দিলে S2 এর ইনফরমেশনই প্রিন্ট করতেছে, আর S2 লেখে ইনফরমেশন দিলে S2 এর ইনফরমেশন প্রিন্ট করতেছে। তার মানে আমরা রেফারেন্স এরকম একটা রেফারেন্সের মধ্যে আরেকটা রেফারেন্স দিয়ে দিতে পারি, শর্ত হচ্ছে সেম ক্লাসেরই হতে হবে। এটা স্টুডেন্ট ক্লাস, এটা এমপ্লয়ি ক্লাস, তাহলে হবে না। ওকে, এখন ব্যাপারটা কি দাঁড়ালো, S1 এর ভিতরে S2, অর্থাৎ S1 আগে পয়েন্ট করতেছিল একে, এখন S1 এর ভিতরে S2 রেখে দেওয়া মানে এখন S1 আর এখানে পয়েন্ট করতেছে না, S1 ও এখানে পয়েন্ট করতেছে, দুইজনই একই জায়গায় পয়েন্ট করতেছে, দুইজনই এখন একই মেমোরি অ্যাড্রেস পয়েন্ট করতেছে। এই কারণে S1 এর পর গেট ইনফো দিলে এটাই প্রিন্ট করতেছে, আবার S2 এর পরে গেট ইনফো দিলেও এই মেমোরি অ্যাড্রেসটাই প্রিন্ট করতেছে। এর এখন অবস্থাটা কি দাঁড়ালো তাহলে? আপনাকে যদি এখন বলি যে এর ইনফরমেশনগুলো আপনি প্রিন্ট করেন, কিভাবে প্রিন্ট করবেন? প্রিন্ট করার জন্য বা এই মেমোরি অ্যাড্রেসে অ্যাক্সেস করার জন্য তো একটা হ্যান্ডেল দরকার, রেফারেন্স দরকার। এই মুহূর্তে কি এটা এর জন্য কোনো হ্যান্ডেল আছে আলাদা? যা ছিল সেটা এখন এখানে চলে গেছে, তাহলে এটা কি হলো? আনঅ্যাক্সেসেবল। এরকম সিচুয়েশন হলে জাভার গার্বেজ কালেক্টর এই মেমোরি যেটা স্পেস ক্রিয়েট করছিল, গার্বেজ কালেক্ট করে মেমোরিটা ডিস্ট্রয় করে দিবে, অ্যাপ্লিকেশন যখন ক্লোজ হয়ে যাবে, রাখবে না। ওকে, তো রেফারেন্স যাকে পয়েন্ট করবে আপনি সেই ইনফরমেশনই পাবেন। S2 এর মধ্যে যদি S1 রেখে দিতাম তাহলে এই দুইজনই একে পয়েন্ট করত। তো এইভাবে দুইটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করে প্রত্যেকটার নাম, এনআইডি, ফোন, আবারও নামের আলাদা আলাদা দিতে একটু কষ্ট লাগে, তাই না? এইভাবে প্রত্যেকটা ডট দিয়ে 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 করাতে একটু কষ্টকর। এজন্য আমরা অনেক সময় কনস্ট্রাক্টর ইউজ করি, আমরা কনস্ট্রাক্টর ইউজ করি। যেমন প্রথমে বুঝতে হবে কনস্ট্রাক্টরের ডেফিনেশন কি, কনস্ট্রাক্টর কাকে বলে, কনস্ট্রাক্টর নামের বাংলা কি? যে কনস্ট্রাক্ট করে, কনস্ট্রাক্টর যে কনস্ট্রাক্ট করে। প্রতিটা ক্লাসেরই যত ক্লাস আপনি ক্রিয়েট করবেন বা যত ক্লাস আছে সবারই একটা করে কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে।
কনস্ট্রাক্টরের কাজ কি? হ্যাঁ, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ক্লাসের যে প্রপার্টি গুলো থাকে তার ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করা। সাপোজ ধরেন আমি যখন S1 এর অবজেক্ট ক্রিয়েট করলাম, ধরে নেন S1 এর নাম ধাম কিছুই আমি দিলাম না, কোনো ভ্যালু ইনপুট দিলাম না, অ্যাসাইন করলাম না, S2 এর দিলাম, S1 এর দিলাম না। এখন যদি রান দেই s1.getInfo কি প্রিন্ট করবে? আমি তো কোনো ইনফরমেশনই দেইনি, মেমোরি অ্যাড্রেস আছে, মেমোরি আছে কিন্তু ইনফরমেশন রাখা হয় নাই। নাল, লং এর জন্য হচ্ছে 0, স্ট্রিং এর জন্য আবার নাল। তো যতক্ষণ আপনি ভ্যালু না রাখবেন ততক্ষণ পর্যন্ত এরকম স্ট্রিং এর ক্ষেত্রে নাল, ইন্টিজারের লং এর ক্ষেত্রে 0, ডাবল ফ্লোটের ক্ষেত্রে 0.0, বুলিয়ানের ক্ষেত্রে ফলস, ডিফল্ট ভ্যালুগুলো থাকবে। আর কথা হচ্ছে এই ডিফল্ট ভ্যালুগুলো কে বসালো? নালও তো একটা ভ্যালু নাকি? কে বসালো? আমি তো বসাইনি। এই 0 ভ্যালুটা তো আমি বসাইনি, এই বসাইছে হচ্ছে কনস্ট্রাক্টর। তো যখনই আমরা কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি তখনই ওই ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। এই যে নিউ এর পরে যে স্টুডেন্টের পর ব্র্যাকেটটা দিচ্ছি এর মাধ্যমে আসলে ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমি যে বারবার বলছি কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে, কনস্ট্রাক্টর কই? একে কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। ডিফল্ট কনস্ট্রাক্টর, প্রত্যেকটা ক্লাসের সাথে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে যেটার চেহারা হচ্ছে এরকম। নরমালি কনস্ট্রাক্টর থাকে পাবলিক, কনস্ট্রাক্টরের নাম হচ্ছে ক্লাসের নামের মতোই, তার একটা প্যারামিটার লিস্ট থাকে, তার একটা বডি থাকে, এটাকেই বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। ক্লাসের নামের মতোই নাম কিন্তু একটা প্যারামিটারের লিস্ট থাকে, তার মানে সে প্যারামিটার রিসিভ করতে পারে। আর যখন সে কোনো প্যারামিটার রিসিভ করে না তাকেই বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। সো এই ধরনের কনস্ট্রাক্টরকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। অনেকে কনস্ট্রাক্টরকে মেথডের সঙ্গে তুলনা করে। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে যে কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে ডিফারেন্স কি, এও প্যারামিটার নেয়, মেথডও প্যারামিটার নেয়, কনস্ট্রাক্টরের বডি আছে, মেথডের বডি আছে, পার্থক্য একটাই, মেথড কোনো না কোনো কিছু রিটার্ন করে কিন্তু কনস্ট্রাক্টর কোনো কিছু রিটার্ন করে না। সো ডিফল্ট কনস্ট্রাক্টর এরকম চেহারা যখন প্যারামিটার নাই, কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করলেও চলে। কম্পাইলার আমাদের হয়ে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানায় নেয়, তারপরে কল করে। ডিফল্ট কনস্ট্রাক্টর কল করলে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে এই যে ক্লাসের যে প্রপার্টি বা ভ্যারিয়েবল গুলো আছে এগুলোর জন্য একটা ভ্যালু অ্যাসাইন করা। যদি ভ্যালু দেওয়া না থাকে, আমি কিন্তু ভ্যালু এখানেও দিতে পারতাম, ডিফল্ট ভ্যালু বলা হয়, এখানেও দিতে পারতাম একটা এবিসিডি কিছু একটা দিয়ে দিতে পারতাম। কিন্তু যখন আমরা কোনো কিছু দিব না, বাইরের থেকে পাসও করব না, তখন কনস্ট্রাক্টর তার মতন করে স্ট্রিং এর ক্ষেত্রে নাল, ওগুলোর ক্ষেত্রে 0, 0.0 ইত্যাদি এসব ডিক্লেয়ার করবে। আর দিয়ে রাখলে করবে না, যেটা আমরা দিব সেটাই নিবে, সোজা হিসাব। কনস্ট্রাক্টর প্যারামিটার নিতে পারে, হ্যাঁ, আর ডিফল্ট কনস্ট্রাক্টর এভাবে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা এখন একটা প্যারামিটার ওয়ালা কনস্ট্রাক্টর বানাবো, যে কনস্ট্রাক্টরটা প্যারামিটার হিসেবে 3টা ভ্যালু নিবে, একটা নামের জন্য, একটা এনআইডির জন্য, একটা ফোনের জন্য। সো আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্রাক্টর প্যারামিটার, স্ট্রিং এন, এন ফর নেম বা নেমই দেই, তারপরে স্ট্রিং না লং না লং এনআইডি, তারপর স্ট্রিং ফোন। এ আবার কোত্থেকে আসলো? এটা ওয়ার্নিং খুব সম্ভবত। আচ্ছা দেখেন, এখন স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর প্যারামিটার নেয়, ওকে, এবার মেইন ক্লাসে যে দেখেন এরর দিচ্ছে, তাই না? যেখানে আমরা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছিলাম এরর দিচ্ছে না কেন? নিয়ম হচ্ছে আপনি যখন কোনো একটা ক্লাসে নিজের মতন করে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবেন এবং প্যারামিটার দিবেন, তখন ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় আর ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে না। আমি যেটা ক্রিয়েট করছি কনস্ট্রাক্টর সেটাকেই কল করতে হবে, অর্থাৎ এই কনস্ট্রাক্টরকে কল করতে হবে এবং করার সময় 3টা ভ্যালু অবশ্যই পাস করতে হবে। অর্থাৎ এই যে 3টা অবজেক্ট ক্রিয়েট করছি, এখন অবশ্যই আমাকে প্রথমে নেম দিতে হবে, তারপরে এনআইডি দিতে হবে, তারপরে
ঠিক যে অর্ডারে আমি সাজাইছি সেই অর্ডারে দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে নাম দিচ্ছি, তারপরে এনআইডি দিচ্ছি সে কিছু একটা, এরপরে ফোন নাম্বার, মনে করেন 999, ফোন নাম্বার দিয়ে দিলাম। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। কি করলাম, এটা টাচ প্যাডে হাত পড়লে এরকম হয়। তারপর এনআইডি, তারপর ফোন। ধরেন দেখেন আমি যখন কনস্ট্রাক্টর পাস করে দিছি এখানে নেম দেখাচ্ছে, এনআইডি দেখাচ্ছে, এগুলা কি আমি টাইপ করছি? আমি টাইপ করি নাই। অর্থাৎ আমি যে ভ্যালুটা দিলাম সেটা কোন প্রপার্টির মধ্যে ঢুকতেছে সেটা বলতেছে, কোন আর্গুমেন্টের জন্য। এটা হচ্ছে আর্গুমেন্টের নাম আমরা যেটা দিছি। আমরা এখানে যে নাম দিতাম সেগুলোই এখানে সাজেশন, এগুলো হচ্ছে সাজেশন হিসেবে দেখাতো যে আমি এটা দিচ্ছি নামের জন্য, এটা এনআইডির জন্য, এটা ফোনের জন্য। সো এবার কি করতেছি, আমি স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করার সময়েই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। সো এখন আর আমার এখানে আলাদাভাবে দেওয়ার দরকার নাই, কিন্তু চাইলে দিতেও পারি। যেমন S2 তে কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে পাস করছি ঠিকই, কিন্তু পরেও আবার দিলাম। এখন যদি আমি রান দেই তাহলে s2.getInfo দিলে কোন ইনফরমেশন দেখাবে? যেটা পরে অ্যাসাইন করছি। অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করার সময় একটা ভ্যালু দিছিলাম, পরে যদি আবার দেই তাহলে আগের ভ্যালুটা ওভাররাইড হয়ে যাবে, হ্যাঁ, রিপ্লেস হয়ে যাবে। সো দরকার নেই, এটাই ইজি আমাদের জন্য যে কনস্ট্রাক্টরের ভ্যালুটা পাস করে দেওয়া। ওকে, সো ইনফরমেশন যদি দেয় তাহলে দেখবেন এখন আর কোনো সমস্যা হবে না। এখন যে ইনফরমেশন গুলো এখানে পাস করছি সেটাই আমার দেখাবে। আচ্ছা আচ্ছা, এখনো নাল দেখাচ্ছে, কারণ কি কে বলতে পারবে? এখনো যারা পারে তারা বলবে না, যারা পারে না তারা চেষ্টা করে বলবে যে আমি তো কনস্ট্রাক্টরে এরকম নাম ধাম গুলো দিয়েই দিচ্ছি একটা স্টুডেন্টের জন্য, মেমোরিতে তো মানে আমি তো দিয়েই দিলাম, তাহলে আমি যখন S1 এর পর গেট ইনফো দিচ্ছি, S2 এর পর গেট ইনফো দিচ্ছি, তাহলে এখনো কেন সবই আগের মতোই নাল হয়ে আছে? কারণ কি? এখানে ব্যাপারটা হচ্ছে আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করতেছি নামগুলো পাস করতেছি কোথায়? এখানে কনস্ট্রাক্টরের প্যারামিটার। সো এখান থেকে যে লিমন পাস করলাম, লিমনটা এসে জমা হবে এখানে। ওখান থেকে যে এনআইডি পাস করতেছি আর ফোন পাস করতেছি জমা হবে এখানে আর এখানে। এগুলো অনেকটা লোকাল ভেরিয়েবলের মতো, যাদের অস্তিত্ব শুধু এই ব্র্যাকেটে, এই বডির মধ্যেই। এখন আমি যে নাম, এনআইডি এবং ফোন নাম্বার পাস করলাম, আমার আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে এই ভ্যালুগুলোকে আসলে এগুলোর মধ্যে অ্যাসাইন করা, এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে অ্যাসাইন করা। সেটা তো করি নাই, খালি রিসিভ করছি কিন্তু রাখি নাই। তা কি করতে হবে এখন? এই নামটাকে রাখতে হবে এই নামের মধ্যে, এটাকে রাখতে হবে এই এনআইডির মধ্যে, ফোনটাকে রাখতে হবে এই ফোনের ভিতরে। সো আমি বলতেছি this dot name equals name. this বলতে বোঝাচ্ছে এই ক্লাস, এই ক্লাসের নেম প্রপার্টির মধ্যে তুমি রাখো কনস্ট্রাক্টরের নেম আর্গুমেন্টটা। সো এই নেম আর এই নেম কিন্তু আলাদা দুইটা, খেয়াল করে দেখেন। সাধারণত কেউ চেঞ্জ করে না, হ্যাঁ এরকমই রাখে, এটাই কনভেনশন। আর কনস্ট্রাক্টর আমরা নিজেও বানাই না, শর্টকাটে বানাই। ঠিক আছে, শর্টকাটে বানালে এটাই রাখে কনভেনশন। এই নেমটা রাখতেছি এই নেমের ভিতরে, এটা ক্লাসের নেম প্রপার্টি আর এটা হচ্ছে কনস্ট্রাক্টরের লোকাল ভেরিয়েবল। এই এনআইডিকে রাখবো এর ভিতরে, অর্থাৎ this dot nid হয়ে যাবে nid, and then this dot phone হয়ে যাবে ফোন। এখন যদি অ্যাপ্লিকেশন রান দেই তাহলে দেখবেন ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো আছে, যেগুলো পাস করতেছি কনস্ট্রাক্টরে সেগুলো ক্লাসের প্রপার্টির মধ্যে জমা হয়ে গেছে। তো যতক্ষণ এই অ্যাপ্লিকেশনটা রানিং অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুগুলো পাবো। যখন এই অ্যাপ্লিকেশন স্টপ হয়ে যাবে তখন আর এই ভ্যালুগুলো কিন্তু থাকবে না, মেমোরি থেকে ইরেজ হয়ে যাবে। ওকে, এগুলো টেম্পোরারি মেমোরি সব। যদি পার্মানেন্টালি রাখতে চান ডাটাবেস ব্যবহার করতে হবে বা ফাইল ব্যবহার করতে হবে, ফাইলে রাইট করে রাখবেন আপনার মোবাইলের এক্সটার্নাল মেমোরি বা ইন্টারনাল মেমোরিতে ফাইল ক্রিয়েট করে, অথবা ক্লাউডে পাঠাতে হবে। তো এই যে কনস্ট্রাক্টরটা যে বানালাম,
এত কষ্ট করে টাইপ করে শর্টকাটেও বানানো যায়। তো আমি কনস্ট্রাক্টরটা ফেলে দিচ্ছি, আপনারা যারা টাইপ করছেন তারাও ফেলে দেন। কনস্ট্রাক্টরটা ফেলে দিলাম। তো যখন কোন একটা ক্লাসের কনস্ট্রাক্টর বানানোর প্রয়োজন হবে সবগুলো আর্গুমেন্ট নিয়ে আপনারা কিবোর্ড প্রেস করবেন, অল্টার ইনসার্ট। ল্যাপটপের ক্ষেত্রে অল্টার ফাংশন ইনসার্ট কই গেল? আমি তো খুঁজে পাচ্ছি না। ও, পাওয়া গেছে। অল্টার ফাংশন ইনসার্ট, এই যে ক্লিক করলাম, দেখেন একটা অপশন আসছে, বা এটাকে রাইট বাটন করে এভাবে আনা যেত। যে কোনো ফাঁকা জায়গায়, যে কোনো ফাঁকা রাইট বাটন ক্লিক করে যে জেনারেট কনস্ট্রাক্টর ক্লিক করেন। বলতিছে তুমি যে কনস্ট্রাক্টরটা বানাচ্ছ, কনস্ট্রাক্টরের আর্গুমেন্টে কয়টা প্রপার্টি রাখতে চাও? আমি সবগুলাই রাখতে চাই। তো শিফট প্রেস করে ডাউন অ্যারো দিচ্ছি, সবগুলা সিলেক্ট হয়ে গেল। শিফট প্রেস করে ডাউন অ্যারো দিচ্ছি, বা শিফট প্রেস করে ক্লিক করলেও হইতো। এই যে দিলাম ওকে, দেখেন বানাই দিছে। ঠিক একটু আগে যা টাইপ করছিলাম অটোমেটিক্যালি বানাই দিছে। সো এই ক্লাসে এখন কয়টা কনস্ট্রাক্টর? হ্যাঁ, একটাই। আমরা যখন নিজেরা কনস্ট্রাক্টর বানাই ফেলি তখন আর ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয় না। এখন কনস্ট্রাক্টর একটাই, এবং অবজেক্ট ক্রিয়েট করতে হলে ওই কনস্ট্রাক্টরই কল হবে, এবং তিনটা ভ্যালু অবশ্যই পাস করতে হবে। এখন যদি জোর করে আমি বলি যে না, আমি এখন ডিফল্ট কনস্ট্রাক্টরও রাখবো, আমি ডিফল্ট কনস্ট্রাক্টরও রাখবো, যেমন আমি আবারও অল্টার ইনসার্ট যেটা প্রেস করি, কনস্ট্রাক্টর আমি বললাম সিলেক্ট নান, দেখেন একটা এমটি কনস্ট্রাক্টর বানাই দিছে না? কোনো এরর আছে? কিচ্ছু নাই। এই এমটি কনস্ট্রাক্টরকে কি বলা হয়? এটার নামই তো ডিফল্ট কনস্ট্রাক্টর। যে প্যারামিটার নেয় না তারই তো ডিফল্ট, সেটার নামই তো ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে এই ক্লাসে এখন দুইটা কনস্ট্রাক্টর। এখন এই ক্লাসের যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতে যাব আমার সামনে দুইটা অপশন আসবে, নিউ, যখন আমি যে কিরে আসে না কেন স্টুডেন্ট, আচ্ছা সাজেশন আসলো না, কিন্তু দেখেন প্যারামিটার পাস করছি, কোনো এরর আছে? তাহলে এই দুইটার ক্ষেত্রে কোন কনস্ট্রাক্টর কল হয়েছে? যেটা আমরা তৈরি করছি। আর থার্ডটার ক্ষেত্রে কোন কনস্ট্রাক্টর কল হয়েছে? যেটা ডিফল্ট। সো চাইলে আমরা একই ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর রাখতে পারি। ইভেন আমি এই ক্লাসের মধ্যে আরেকটা কনস্ট্রাক্টর বানাই যে শুধু প্যারামিটার হিসেবে নাম আর এনআইডি নেবে। নাম এবং এনআইডি নিয়ে দেখেন আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। এইবার যখন আমি আরেকটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করব আমার সামনে আরেকটা অপশন আসবে। সো S4 নিউ স্টুডেন্ট, আমি শুধু নামও দিতে পারি আর শুধু এনআইডিটা দিতে পারি। দেখেন কোনো এরর আছে? তাহলে এই ক্ষেত্রে কোন কনস্ট্রাক্টর কল হলো? যে প্যারামিটার, দুইটা প্যারামিটার নেয়। এই ক্ষেত্রে কোনটা কল হয়েছে? যে তিনটা প্যারামিটার। এটার ক্ষেত্রে কল হয়েছে যে কিছুই নেয় না। সো একটা ক্লাসে এরকম মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ কি? কি কারণে, কোন সুবিধার কারণে আমি এরকম একটা ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর রাখবো? হ্যাঁ, আচ্ছা, উনি একটা কথা বললো যে কনস্ট্রাক্টর ওভারলোডিং। যখন একই ক্লাসে একাধিক কনস্ট্রাক্টর থাকে এটাকে কনস্ট্রাক্টর ওভারলোডিং বলা হয়। ঠিক গত ক্লাসের মেথড ওভারলোডিং এর মতো। দেখেন প্রত্যেকটা প্যারামিটার ডিফারেন্ট, এর প্যারামিটার নাই, এর দুইটা, এর তিনটা। আপনি চাইলে আরেকটা কনস্ট্রাক্টর বানাতে পারেন একটা প্যারামিটার দিয়ে, মনে করেন শুধু নাম দিয়ে। কিন্তু দিন শেষে একটাই প্রশ্ন, কেন এই কাজগুলো করব? আমাকে তো কারণটা জানতে হবে। এই সুবিধাগুলো কেন দিয়ে রাখছে আমাকে? একটা কনস্ট্রাক্টর থাকলেই তো হলো। এরকম মাল্টিপল আমি কোন পারপাজে কেন ডিক্লেয়ার করে রাখবো? ওকে, কাছাকাছি। যেমন
এক্স্যাক্টলি। একটা ক্লাসে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে। একটা স্টুডেন্টের শুধু এই ৩ টা ইনফরমেশন না, আরো অনেক ইনফরমেশন থাকবে। তার ডিপার্টমেন্টের ইনফরমেশন, সে কয়টা কোর্স নিচ্ছে, তার মার্কস, তার অ্যাটেন্ডেন্স, কম করে হলো ৩০-৪০ টা হয়তো প্রপার্টিজ থাকবে। কিন্তু যখন একটা স্টুডেন্ট কোনো একটা কলেজে বা ভার্সিটিতে ভর্তি হয়, তখন কি সব ইনফরমেশন দিতে হয়? সে তো ভর্তি হয় নাই, মার্কস আসবে কোত্থেকে? তো এখন আমার যদি এই ক্লাসে ৪০ টা প্রপার্টি থাকে, আর ৪০ টা প্রপার্টি নিয়ে একটাই কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, যে কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে ৪০ টা ভ্যালু নেয়, তাহলে আপনি বোঝেন যে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় এখানে ভ্যালুগুলো ৪০ টা পর 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 দিতে হবে। এটা কঠিন ব্যাপার। তো এই কারণে আমি এরকম একটা ক্রিয়েট করে রাখছি যে প্যারামিটার হিসেবে ২ টা নেয়। ব্যাপারটা এরকম যে শুধুমাত্র নাম এবং এনআইডি এই ২ টা ম্যান্ডেটরি। ফোন নাম্বার পরে না হয় নিয়ে নিব। ফোন, ইমেইল, বাসার অ্যাড্রেস, বাপের নাম, মায়ের নাম এগুলো না হয় পরে নিয়ে নিব। কিন্তু একটা স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করার জন্য ২ টা ফিল্ড ম্যান্ডেটরি। দিতেই হবে। এজন্য নাম এবং এনআইডি দিয়ে নিলাম। যদি আপনার মনে হয় যে না কোনোটাই ম্যান্ডেটরি না, খালি একটা অবজেক্ট ক্রিয়েট করব, পরে না হয় কোনো এক সময় অ্যাসাইন করব। যেমন ফেসবুক আপনারা যখন প্রোফাইল খোলেন, সরি, ফেসবুকে যখন আপনারা অ্যাকাউন্ট খোলেন, কয়টা ইনফরমেশন দিতে হয়? যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন তো করছেন একজন কত বছর আগে, মনে তো নাই মনে হয়। নাম দিতে, ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়, ইমেল, ডেট অফ বার্থ, অর্থাৎ ৫ থেকে ৬টা ইনফরমেশন দেওয়া হয়। কিন্তু ফেসবুকের যে আপনাদের প্রোফাইল, ওখানে কতগুলো ইনফরমেশন থাকে? বেসিক ইনফো, ওয়ার্ক ইনফো, অমুক ইনফো, তমুক ইনফো, কভার ফটো, এই ফটো, সেগুলা কি এত কিছু দিয়ে যদি এখন একটা রেজিস্ট্রেশন পেজ খোলা হতো, ভয়ে কেউ রেজিস্ট্রেশনই করতো না। করতো? করতো না। এই জন্য নিয়ম হচ্ছে ইউজারকে কোনো মতে আগে ঢুকাই দাও, অল্প কিছু ইনফরমেশন নিয়ে, পরে তারপরে তাকে অপশন দাও, এইবার তুমি তোমার প্রোফাইলটা আপডেট করো। ওকে, সো এই প্রয়োজনেই, প্রয়োজন অনুযায়ী আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে রাখি। আমাদের এই ক্ষেত্রে হয়তো বা এই ডিফল্টার দরকার নেই, আমাদের দরকার নেই। অর্থাৎ স্টুডেন্টের ইনফরমেশন হয় সে পুরোটা দিবে, না হলে সে অ্যাটলিস্ট ২টা তাকে দিতেই হবে। এই আপাতত ২টাই রাখলাম, ওই ডিফল্টটা ফেলে দিলাম। ওকে, সো এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা এখান থেকে একটা লাইন কমাতে পারি, আমরা এখান থেকে একটা লাইন কমায় ফেলতে পারি। কেমনে? সুপার শব্দটা তখনই আসবে যখন আমরা ইনহেরিটেন্স বা ওইসব ইউজ করব। এখান থেকে একটা লাইন কমায় ফেলতে পারি, বিশেষ করে এখান থেকে। হ্যাঁ, একটা লাইন কমে গেছে। এখানেও দিস ব্যবহার করছিলাম। দিস বলতে কাকে বোঝায়? এই ক্লাসটাকে, আমি যে ক্লাসের মধ্যে আছি। আর দিসের পরে যখন ব্র্যাকেট দেই, তার মানে এই ক্লাসের পরে ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে এই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতেছে। কোন কনস্ট্রাক্টর? যে কনস্ট্রাক্টর ২টা আর্গুমেন্ট নেয়। তাহলে আমি যখন কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরকে যখন কল করতেছি, যেখানে ৩টা ভ্যালু দিচ্ছি, সো ৩টা ভ্যালু আসলো, আসার পর নাম আর এনআইডি কে পাস করে দিচ্ছি, ওই দিস ডট না করে ২টা আর্গুমেন্ট দিয়ে তো একটা কনস্ট্রাক্টর বানানোই আছে, সো আমি এটাকে কল করে দিলাম, আমার এক লাইন কমে গেল। সো দিস নেম এবং এনআইডি পাস করে দিচ্ছি, অর্থাৎ দিস বলতে তখন এই কনস্ট্রাক্টরটা কল হলো, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে নেম আর এনআইডি অ্যাসাইন হয়ে গেল, এবং এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ফোনটা অ্যাসাইন হয়ে গেল। আর মনে হতে পারে এই কি কাহিনী, দরকার নাই। যখন প্রজেক্ট বড় হয়, সব জায়গা থেকে যদি ১ লাইন ২ লাইন করেও কমান, মনে করেন প্রজেক্ট বানাতে বানাতে হয়ে গেছে ১৫,০০,০০০ লাইন, ফাইল ক্রিয়েট হয়েছে মনে করেন যে ৫০০ ৫৫০, আর প্রত্যেক ফাইল থেকে যদি ২ লাইন করেও কমান, দেখবেন অনেকখানি রিডিউস হয়ে যাবে। এবং আমরা চেষ্টাই করি সবসময় কোড কিভাবে কমানো যায়, কিভাবে কোড কমানো যায়। কোড রিপিটেশন একটা ইয়ে আছে, ড্রাই। ড্রাই মানে কি? হ্যাঁ, ড্রাই মানে শুষ্ক, গুড। আচ্ছা, ড্রাই মানে হচ্ছে ডোন্ট রিপিট ইয়োরসেলফ, ডোন্ট
রিপিট ইয়ারসেলফ, অর্থাৎ কোনো কোড রিপিট করবে না। এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মূল মন্ত্র। যখনই দেখবো কোড রিপিট হচ্ছে, পারলে ওটার একটা ফাংশনের মধ্যে নিয়ে তারপর পরে কল করবে, সেটা যদি এক লাইনেরও হয়। এগুলো সব হচ্ছে গুড প্র্যাকটিস। হ্যাঁ, মানলে খুবই ভালো, না মানলে তো সমস্যা নেই, প্রোগ্রাম তো আর রান করবে না বা কম্পাইলার মাইন্ড করবে না, কিন্তু এই প্র্যাকটিসগুলো করা দরকার, করা উচিত। তো এই হচ্ছে ক্লাস, অবজেক্ট এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমি এটাকে আলাদা ভিডিও